নমস্কার, শুরু করছি বাংলা বলছে। নরেন্দ্র মোদী গ্রেট ম্যান কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প না। কয়েক মাস আগে যদি ডোনাল্ড ট্রাম্প বলতেন হাউডি মোদি বা নমস্তে ট্রাম্পের দোস্তির যখন রেশটা ছিল সেই সময় যদি বলতেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। কিন্তু গত মাস দুয়েকে যদি আমরা দেখি, ট্যারিফকে কেন্দ্র করে ভারত মার্কিন সম্পর্কে যে শৈত্য, যে কঠিন আবহ এসেছে, যে তিক্ততা এসেছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎই ডোনাল্ড ট্রাম্পের এই ইউ টার্ন। এবং কোন সময়? যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতি ডেড ইকোনমি, ভারত রাশিয়া উভয়ই রসাতলে যাবে, এই সমস্ত নানা কুকথা ব্যক্ত করে ভারতের উপর ট্যারিফ জরিমানা সহ বসিয়ে দিয়েছে। কি অজুহাতে? না, ভারত রাশিয়ার থেকে কেন জ্বালানি কিনছে, ভারত রাশিয়ার থেকে কেন সমরাস্ত্রের বেশিরভাগটা কিনছে। এখানে দাঁড়িয়ে ভারতের অবস্থানটা খুব স্পষ্ট ছিল যে ভারত কার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখবে, কতটা রাখবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যে বলার কেউ নন, এই বার্তা খুব স্পষ্ট করে দিয়েছিল ভারত। আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেই একটি জার্মান সংবাদপত্র খবর করেছিল, যে খবর আমরা দেখেওছিলাম, যে চারবার নরেন্দ্র মোদীকে ফোন করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী ফোনটা ধরেননি পর্যন্ত। আর এবার রীতিমতো 180 ডিগ্রি ঘুরে ভারত মার্কিন সম্পর্ক নিয়ে সুমধুর বক্তব্য শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গলায়। নরেন্দ্র মোদীর স্তুতি শোনা যাচ্ছে। নরেন্দ্র মোদী তিনিও সৌজন্য দেখিয়েছেন, তিনি এক্স স্যান্ডেলে সেটা রেসিপ্রোকেট করেছেন। আর এখানে প্রশ্ন উঠছে যে তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে ব্ল্যাকমেলিং, ট্যারিফ নিয়ে যে দাপট, সেটা কি মুখ থুবড়ে পড়ল ভারতের কূটনৈতিক স্ট্রেংথ এবং অবস্থান, যে সুদৃঢ় অবস্থান তার কাছে? এ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। ট্রাম্পের ডিগবাজি, ভারতের সঙ্গে চিড় খাওয়া সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা। ভারতের সঙ্গে কি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন ট্রাম্প? একদিন আগেই তিনি লিখেছিলেন, মনে হচ্ছে ভারত আর রাশিয়াকে অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি, ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এর পরের দিনই বাইটে টুইস্ট। এএনআই এর রিপোর্টার যখন তাকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন ট্রাম্প বলেন, মোদির সঙ্গে আমার চিরদিন বন্ধুত্ব থাকবে, তিনি গ্রেট টাইম মিনিস্টার, আমরা সবসময় বন্ধু থাকব। ঠিক এই মুহূর্তে তিনি যা করেছেন তা আমার পছন্দ হয়নি, তবে ভারত আর আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক আছে, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। I'll always be friends with Modi. He's great prime minister. He's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এখনো না হওয়ার প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে সদর্থক আলোচনা চলছে। ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাব দেন মোদিও। টুইট করে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রশংসা করি, দুদেশের সম্পর্ক নিয়ে তার যা মূল্যায়ন, আমাদেরও সেই একই। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ভারত আমেরিকা ইতিবাচক পথে এগিয়ে যেতে চায়। দুতরফেই বরফ গলার ইঙ্গিত দিলেও এ মাসে আমেরিকা যাচ্ছেন না প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে 26শে সেপ্টেম্বর তার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই সফর বাতিল করেছেন তিনি। তার বদলে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনিও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. Where President Trump is concerned, he's always had a very good personal equation with President Trump. But the point is, look, we are engaged, we remain engaged with the United States, and at this time, I can't say more than that. একসময় হাউডি মোদি থেকে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে ট্রাম্প ও মোদির বন্ধুত্বের উষ্ণতা দেখা গিয়েছিল, কিন্তু জঙ্গি হামলার ঘটনায় ভারত যখন পাকিস্তানকে জবাব দিচ্ছিল, তখনই ট্রাম্প দাবি করেন দুদেশ যুদ্ধ থামাতে রাজি হয়েছে, তিনিই সংঘর্ষ থামিয়েছেন। এই মধ্যস্থতার কথা তাকে বারবার বলতে দেখা গেছে, আর বরাবরই তা নাকচ করেছে দিল্লি। ভারতের কাছে নাক কাটা যাওয়ায় 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে ট্রাম্পের খামখেয়ালিপনায় মাথা নত করেনি ভারত, বরং স্পষ্ট জানিয়েছে দেশের স্বার্থে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বজায় থাকবে। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক অনেক নরম হয়েছে দিল্লির। বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাংহাইয়ে এক মঞ্চে কাছাকাছি এসেছেন মোদি, পুতিন, শি জিনপিং।
আর এতেই ভয় পেয়ে গেছেন ট্রাম্প। ভারতের মতো বড় বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় ডিগবাজি খেতে বাধ্য হয়েছেন তিনি। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, রয়েছেন তৃণমূল সমর্থক অর্পণ ব্যানার্জি, রয়েছেন অধ্যাপক তানভীর আরশাদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। আমি প্রথমে তানভীরকে দিয়ে শুরু করব। তানভীর, কূটনীতিতে একটা কথা আছে যে যখন বিশেষ করে একটা ভীষণ একটা ওয়ার অফ নার্ভস চলে, তখন প্রথম চোখের পাতাটা কে ফেলছে? প্রথম চোখের পাতা যে নরেন্দ্র মোদী ফেলছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল যখন জার্মান সংবাদপত্র FAZ সেখানে প্রকাশিত হয়েছিল যে প্রধানমন্ত্রীকে ফোনে ধরার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত 4 বার ফোন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ফোনটাকে পাত্তাই দেননি নরেন্দ্র মোদী। যদিও না হোয়াইট হাউস না নয়াদিল্লি কোনো দিক থেকে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, কিন্তু এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল। অবশেষে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ক নিয়ে এত সুললিত সুমধুর বাণী দিচ্ছেন যে ভারত নাকি ডেড ইকোনমি এবং ভারত রাশিয়া দু দেশই রসাতলে যাবে। কোথাও কি এটা ভারতের জন্য অত্যন্ত স্ট্রং একটা মেসেজ ভারতের পক্ষ থেকে? সেটা হলো না। ওপিদি, প্রথমত বলি যে আন্তর্জাতিক সম্পর্কে আমরা একটা ফিলসফিতে বিশ্বাস করি, দ্যাট দে আর নো পার্মানেন্ট এনিমিজ, দে আর নো পার্মানেন্ট অ্যালাইজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এটা হলো অল অ্যাবাউট মিউচুয়াল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট কে কোথায় সার্ভ করছে। ফোন কল হয়েছে কি হয়নি সেখানে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এমএ থেকেও পাইনি বা হোয়াইট হাউস থেকে পাইনি, সেই বিতর্কে যেতে চাই না। যেটা বুঝতে হবে যে এই ধরনের বিহেভিয়ার উইচ ইজ কোয়াইট ন্যাচারাল আন্তর্জাতিক সম্পর্কে, আমরা এগুলোকে হেজিং বলি বা ব্যান্ড ওয়াগনিং বলি। যখন দুটো বড় বড় পাওয়ার, দুটো ক্ষমতাশীল পাওয়ার চেষ্টা করে যখন একে অপরকে কাউন্টার লাইন্স তৈরি করার জন্য, সেই সময় দাঁড়িয়ে এই সমস্ত ডেভেলপিং বা রাইজিং পাওয়ারগুলো এদের জন্য মাঝে মাঝে এটা খুব একটা সুবিধা হয়ে ওঠে, যেটা এবার আমরা দেখতে পেলাম সাংঘাই কোঅপারেশন। মূলত 3টে কারণের জন্য আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প, যাকে আমি মনে করি একটা আনপ্রেডিক্টেবল একজন লিডার, যাকে বিশ্বাস একদম আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, যার কোনো স্টেবিলিটি নেই। কি বলছেন হঠাৎ করে রাতে সকালে উঠে কি বলছেন কোনো কিছু বোঝা যায় না। সেখানে দিনে ওনার মাথায় 3টে জিনিস কাজ করছে। এক তো হলো গিয়ে ভারত, চায়না এবং রাশিয়া যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে গিয়ে তাদের যে একটা মেলবন্ধন হলো, এটা তার কাছে একটা আই ওপেনার ছিল। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ছিল যে তার ঠিক একদিন পরেই, প্রায় 10 বছর পরে, চায়না নিজের ভিক্টরি ডে সেলিব্রেট করছে, যেখানে চায়নার ইমেন্স মিলিটারি পাওয়ার যেটাকে শোকেস করা হলো, যেটা দিয়ে পরিষ্কার বোঝা গেল যে যদিও আমরা বিশ্বাস করি যে আমরা এখন একটা ব্লক স্টেট অফ নেচারে নেই, যেখানে দুটো বাইপোলার ওয়ার্ল্ডে নেই, কিন্তু চায়না ইজ দ্য মোস্ট পোটেন্সিয়াল রাইভাল টু আমেরিকা। এবং 3 নম্বর যেটা আরেকটা জিনিস যেটা ডোনাল্ড ট্রাম্পকে এটাতে মনে করিয়ে দেওয়া হয়েছে, যে এখন তার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সমস্ত সমস্যা চলছে, সেই গুগলকে নিয়ে হতে পারে, বা ইউরোপিয়ান ইউনিয়নে যে তাদের নতুন ডেটা প্রাইভেসি নিয়ে যেটা করছে, বা যেই ধরনের ট্যাক্স আর ট্যারিফ ইম্পোজিশন করেছে, ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে একটা ইন্টারডিপেন্ডেন্ট নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডারে হঠাৎ করে টুইটের মাধ্যমে আমি বলে দিলাম যে আমি 25% ট্যারিফ ইম্পোজ করছি, যে তুমি তেল কিনছো কেন রাশিয়া থেকে, সেটা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এইভাবে চলে। আমার এখানে বক্তব্য, তানভীর, ডেফিনেটলি কূটনীতি এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের যে সমস্ত জার্গন রয়েছে সেগুলো দিয়ে এটাকে ধরার চেষ্টা হবে, বাট একদম সহজ কথায় ট্রাম্পকে বোঝানোটা, একদম রকের ভাষায়, যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যাকটিক্স তারকে তোয়াক্কা না করে সেটাকে খুব সুকৌশলে এবং অত্যন্ত আত্মমর্যাদার সঙ্গে সেটাকে হ্যান্ডেল করে একবারও সেটা নিয়ে কাকুতি মিনতি না করে ডোনাল্ড ট্রাম্পের নাকে ঝামা ঘষাটা, এটা তো ডেফিনেটলি ভারতের জন্য, নরেন্দ্র মোদী যারা সমালোচকও
অফকোর্স এটা না, তারা সমালোচনার 100টা জায়গা থাকতে পারে, কিন্তু এটা তো স্বীকার করতেই হবে যে ট্রাম্পও ভাবতে পারেনি যে এরকম ভাবে এই ট্যারিফ ট্যাকটিক্সটা ফেল করবে এবং ভারত এতটুকু আননার্ভড হবে না। না এটা তো উল্টে অফকোর্স তাকে সুর বদল করতে হবে। এটা তো আমাদের স্ট্র্যাটেজিক অটোনমির একটা বড় একটা পিলার, যে আমরা কোনোবারই সে 71-এর যুদ্ধে হোক বা এখন ট্যারিফের ইম্পোজিশনে হোক, ভারত বরাবরই স্ট্র্যাটেজিক অটোনমি মেনটেন করে এটা নিয়েই দেখিয়েছে যে যখনই ইট কামস টু আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট আমরা কোনোদিনও পেছপা হয়ে কথা বলবো না। আর আমার মনে হয় এটা সত্যিকার একটা কমেন্ডেবল মুভ, যেটা ভারতবর্ষ, যেটা অ্যালিজিডলি বলা হচ্ছে যে ফোন করা হয়েছে, নরেন্দ্র মোদী ফোন ধরেননি বা ভারতবর্ষ থেকে কেউ রেসপন্ড করেননি, যদি এইভাবে করা হয় তাহলে আমার মনে হয় সেটা খুবই ভালো। কিন্তু আরেকটা প্রশ্ন আমার এখানে উঠে আসছে, এই যে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলেন এবং টুইটের পরে যে ইমিডিয়েটলি আর কয়েক ঘন্টার মধ্যেই যে ভারত মানে আমরা ওটাকে রেসিপ্রোকেট করলাম, ডোনাল্ড ট্রাম্প বাইট দিয়েছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো প্রেস কনফারেন্স করে এটাকে বাইট দিয়েছে না, সেটা যেভাবে আমরা টুইটে করলাম, আমার মনে হয় এটা আরও একটু ডিলে করে এই ব্যাপারটাকে আরও মানে এত সহজে অ্যাকসেপ্ট করা উচিত না। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন উনি গোটা বিশ্বে একটা ছড়ি ঘোরাচ্ছেন, উনি সেটা ঠিক করবেন, সেটাই ভারতের ঠিক। ক্ষেত্রে যে ট্যারিফ নিয়ে ছড়িটা ঘোরানো যায়নি, মানে ঘোরানোর চেষ্টা করেও যে সেটা মুখ থুবড়ে পড়েছে সেটা তো স্পষ্ট। না এটা অফকোর্স, হ্যাঁ এটা একদম ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল যে আমি 50% ট্যারিফ দিয়ে ইন্ডিয়াকে কম্পেল করে দেবো, আমার কথায় হ্যাঁ বলা, আমি যেটাকে ঠিক বলবো সেটাকে ঠিক বলা, অফকোর্স ভারত একটা খুব ম্যাচিওর ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড দেখিয়ে এটাকে প্রুভ করেছে। আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে একাধিক বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ধমক দিলেই নরেন্দ্র মোদী তিনি সেখানে তিনি চমকে যাচ্ছেন বা পায়ে পড়ে যাচ্ছেন। সেই রকম একটা আবহে দাঁড়িয়ে আজকে যখন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পকেই সুরটা বদল করতে হলো, এটা তো ডেফিনেটলি ভারতের জন্য একটা বড় জয়। নিশ্চিতভাবে এটা প্রশংসনীয়, এবং যখনই কোনো ন্যাশনাল ইস্যু হয়েছে, সেটা কাশ্মীরের পেহেলগামের ঘটনা হতে পারে বা এরকম যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে যে কোনো ইস্যু, ন্যাশনাল ইস্যু যেটা, সেই বিষয়ে আমরা রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীর সাথে আছি। যখন গ্লোবাল আউটরিচে যে কারণে দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পাঠানো হয়েছিল, একদমই তাই। এবং আমরা এটা স্পষ্টত বলা হয়েছিল, যেমন পেহেলগামের ঘটনাতে যেটা তুমি বললে, যে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছিল যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী কড়া হাতে বিষয়টিকে দমন করুন এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর সাথে আছে। তো এটা তো তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে নয়, এটা ভারতবর্ষের অস্মিতার বিষয়, ভারতবর্ষের অস্তিত্বের বিষয় ছিল। এবং সেখানে যেভাবে আমেরিকার প্রেসিডেন্টকে মাথা নত করতে হয়েছে কার্যত, সেটা নিশ্চিতভাবে প্রশংসনীয়। 1971-এর যুদ্ধের আগে হোয়াইট হাউসে যেমন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলে এসেছিলেন যে আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস মনে করে না, সেই একই ধারা আজকেও যে বজায় আছে, আজকেও আমেরিকার কাছে দিনের শেষে ভারতবর্ষ মাথা নত করেনি, এটার জন্য আমরা প্রশংসা করছি ভারতবর্ষের কূটনৈতিক যে স্ট্র্যাটেজি এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী তারা যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, এটা রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে নিশ্চিতভাবে প্রশংসনীয়। এবং এটাই আমরা দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আশা করেছিলাম। সেই আশা থেকেই যা বক্তব্য যেগুলো উঠে এসেছে, আমরা আশা যেটা করেছিলাম তার থেকেই উঠে এসেছে। তেমনভাবেই যখন আমরা যখন আশা হত হচ্ছিলাম বলে আমাদের মনে হয়েছিল, সেই সময় যেমন সমালোচনা করা হয়েছে গঠনমূলকভাবে, আজকে যখন আশার আলো আমরা দেখতে পেয়েছি, আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রশংসা করছি। এখানে কোনো লুকোছাপা বা রাজনৈতিক এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে তো বিরোধীরা মোদী সরকারকে নিশানা করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যেমনটা বললাম যে যখন ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফের কথা ঘোষণা করলেন, সেই সময় আমরা যে লৌহদৃঢ়ভাবে এক্সপেক্ট করেছিলাম সঙ্গে সঙ্গে অ্যাকশনস আসবে, সেইটা সেই মুহূর্তে আসেনি। সেই কারণে আমরা কি অ্যাকশন আসবে, এটা যেটা হলো, যেটার জেরে ডোনাল্ড ট্রাম্পকে আজকে এই সুর বদলটা করতে হলো, সেটা তো ডেফিনেটলি একটা অ্যাকশনের পরিপ্রেক্ষিতেই। অ্যাবসলিউটলি। এবার ডিপ্লোমেসিতে অ্যাকশন মানে তো সঙ্গে সঙ্গে কেউ দুটো গ্লাভস পরে বক্সিং লড়তে চলে যায় না। না, একদমই তাই। কিন্তু বিষয়টা আমি তো সেটাই আমার বক্তব্যের শুরুতেই বললাম যে যখন আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ইনস্ট্যান্ট কোনো রিয়াকশনস আসবে ভারতবর্ষের পক্ষ থেকে, সেটা দেখা যায়নি। সেই কারণে সমালোচনা করা হয়েছিল। কিন্তু একই সাথে যখন রিয়াকশনস এসছে, যখন মার্কিন প্রেসিডেন্টকে ভারতবর্ষের কাছে মাথা নত করতে হয়েছে, ভারতবর্ষের অস্তিত্ব এবং
অস্মিতার সামনে মাথা নত করতে হয়েছে। আমরা এক কথায় সেটাকে প্রশংসা করছি। এটা ভারতবর্ষের অস্তিত্ব, অস্মিতার জয়, এবং তার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদও জানাচ্ছি। এইখানে কোনো রাজনৈতিক কুটকচালি নেই। অভ্র, প্রথমত যে ট্যারিফ ইম্পোজড হয়েছিল তাতে ভারতবর্ষের অস্তিত্ব নিয়ে কোনো বিপদ আসেনি। একটা কথা বললো তৃণমূল প্রতিনিধি, ভারতবর্ষের অস্তিত্বের বিষয়, এটা অস্তিত্বের বিষয় নয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা তো খুব দৃঢ়ভাবে বিরোধিতা করেছি। কোন ব্যাপারটার বিরোধিতা করেছে? যে সঙ্গে সঙ্গে কেন নাকি ভারতের কেন্দ্রীয় সরকার অ্যাকশন নেয়নি। আসলে বিষয়টা হচ্ছে যেটা দাদা বলছিলেন, অধ্যাপক দাদা বলছিলেন, যে যখন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির প্রশ্ন আসে সেটা তো বেসিক্যালি কলতলার ঝগড়া না। এবার যদি কোনো রাজনৈতিক দল সব কিছুতেই মীমাংসা হিসাবে কলতলার ঝগড়াটাকে মনে করে, তাদের এই ডিপ্লোম্যাসিগুলো বুঝতে কঠিন লাগবে, আমি বুঝতে পারছি। সেটা নিয়েও আমার বেশি কিছু ক্রিটিসাইজ করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, বুঝতে হবে ভারতবর্ষের যা জনসংখ্যা এবং ভারতবর্ষের যা জিডিপি এবং গ্রোথ রেট যেভাবে আমরা এগিয়ে চলেছি, সেখানে কিন্তু পুরো বিশ্বেরই কোনো রাষ্ট্রের কোনো শক্তির আমাদেরকে ইগনোর করা পসিবল নয়। প্রথমত হচ্ছে আমাদের পারচেসিং পাওয়ার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রোডাকশন পাওয়ার। এই যে 50% ট্যারিফ নিয়ে বলছেন, একটা এই দিক দিয়েও একবার ভেবে দেখুন দিদি, যে ওখানে ইন্ডিয়ান পণ্য অতটা পপুলার কেন? নিশ্চয়ই আমাদের এখান থেকে প্রোডাকশন হয়ে ওখানে যাচ্ছিল এবং খুব স্বল্প মূল্যে আমেরিকার মানুষ সেই দ্রব্যগুলো কিনতে পারছিল। এবার যখন ট্রাম্প মহাশয় 50% ট্যারিফ বসালেন, তার মানে অবভিয়াসলি ইন্ডিয়ান পণ্যগুলোর দাম বেড়ে গেল। তার মানে অন্যান্য দেশ থেকে বা ইউএসএতে ওই সেম পণ্য যেগুলো উৎপন্ন হচ্ছিল তার দাম কিন্তু অলরেডি বেশি ছিল। তার মানে বাই ডিফল্ট যেটা ফলে হয়েছে, এই ট্যারিফ বসানোর ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু আমেরিকার বাসিন্দারাও। ট্রাম্প এটা বুঝতে পারেননি, হয়তো এখন উনি বুঝতে পারছেন। কিন্তু যারা বলেছিল এটাতে বিশাল কিছু হয়ে গেল, কি হলো, ট্রাম্পের পায়ে মাথা দিচ্ছে মোদি ফুদি, অনেক কিছু লৌহ কপাট ভেঙে দিয়ে দৃঢ়ভাবে নাকি অনেকে আন্দোলন করেছিল, ডায়লগ শুনেছি অনেক। কিন্তু তাদের এটা বুঝতে হবে যে আলটিমেটলি কি দাঁড়ালো। আমরা কি কিছু রিয়াক্ট করেছি? কেন্দ্রীয় সরকার কিছু রিয়াক্ট করেছে? তৃণমূল একটা কথা বলছে যে আমাদের রিয়াকশন দেখলাম, আমরা এবার খুশি। আমরা কোথায় রিয়াক্ট করেছি? আমরা তো রিয়াক্ট করিনি। দিস ইজ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি। উই হ্যাভ নট রিয়াক্টেড। আমরা শিষ্টাচার মেনটেন করে যেটা তানভীর বলছে এখানে, এই যেটা আমাদের দরকার সেটা কিন্তু ফাইনালি হলো। এখানে আমার প্রশ্ন, যে যেটা তানভীর বলছে, ডেফিনেটলি তুমি যেটা বলছো তার সঙ্গে আমি 200% একমত, যে ডিপ্লোমেসিতে সবসময় নাম ধরে কল আউট করা বা সঙ্গে সঙ্গে সেটাকে ভীষণ মানে সজোরে সেটাকে কাউন্টার করা, এটা সবসময় ডিপ্লোমেসিতে চলে না। ডিপ্লোমেসিতে অনেক সময় নো রিয়াকশনটাই হচ্ছে সবচেয়ে স্ট্রং রিয়াকশন হতে পারে, এবং সেটা চিহ্ন দেখাও গেছে। বাট তানভীর যেটা বলছিলেন, যে ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাটা বলছে, কয়েক ঘন্টার মধ্যে রেসিপ্রোকেট ডেফিনেটলি একজন হেড অফ স্টেট বলছেন, সেটা প্রধানমন্ত্রী সৌজন্যটা দেখাবেন, এটাই এক্সপেক্টেড। কিন্তু আটটুকে ধরে আটটু সময় নিয়ে এটা তানভীরদার ব্যক্তিগত মতামত হতে পারে। আমাকে তানভীরদা একটা এসএমএস করলো বা হোয়াটসঅ্যাপ করলো, আমি 10 মিনিট বাদে রিপ্লাই করলাম বা 10 ঘন্টা বাদে রিপ্লাই করলাম, দ্যাট ক্যান বি আ প্রেরোগেটিভ। যে ওনার মনে হলো আমি 10 ঘন্টা ধরে ইগনোর করছি, কিন্তু এটা নাও হতে পারে। সেটা হতে পারে যে আমি 10 ঘন্টা বাদেই মেসেজটা দেখেছি, রিপ্লাই করেছি, বা 10 মিনিট বাদেই আমি নর্মাল রিপ্লাই করেছি। তো এটা আপেক্ষিক, এইটার উপর ভিত্তি করে কোনো কিছু কনক্লুশন টানা যায় না। দ্বিতীয়ত যেটা জয়শঙ্করজি বললেন, একদম পরিষ্কার বললেন, আমরা এর বেশি কথা এখন বলবো না। আমরা পরিস্থিতি দেখছি, আমরা নিজেদের জায়গায় স্থির আছি। পজিশন কিন্তু চেঞ্জ করেছে ইউএস, ইন্ডিয়া কোনো পজিশন চেঞ্জ করেনি। আর আরেকটা কথা সংযোজন করি, লাস্টবার যেটা বলছিলাম, ধরুন 50% ট্যারিফ চাপালো ইউএস, তারপরে কি যে ওরা রিয়াকশনের কথা বলছে, তো ঠিক আছে, ওটা রিয়াকশন আমি বলবো না, কিন্তু অ্যাকশন কী নেওয়া হচ্ছিল সেটা বোধহয় ওরা দেখতে পাইনি, কারণ কলতলা ঝগড়ার দিকে ওদের মন বেশি ছিল। অলরেডি 40টা অ্যাভিনিউজ কিন্তু এক্সপ্লোর করা হচ্ছিল। আমার ব্যক্তিগতভাবে কলতলার ঝগড়া এই শব্দ বন্ধটাতে একটু আপত্তি আছে। আমাদেরও আপত্তি আছে। না, তার কারণ হচ্ছে এটা ভীষণ না মানে ভীষণ একটা মানে শ্রেণী সচেতন মন্তব্য নয় একদম। হ্যাঁ, তো কলতলার ঝগড়াটা, আমার বাড়িতেও কলতলা ছিল, আপনার বাড়িতেও কলতলা ছিল, কলতলার ঝগড়া, মানুষের বাড়িতেও কলতলা থাকতে পারে। কলতলার ঝগড়া এই শব্দ বন্ধটা রিপিট করতে আমি না করব, ডেফিনেটলি তুমি ঝগড়া বলতে এটার কোনো রিলেশন নেই। এবার আমি বলছি যেটা আমি কি বলছিলাম, বেসিক্যালি 50% ট্যারিফ, অলরেডি 40টা অ্যাভিনিউজ এক্সপ্লোর করা হচ্ছিল যেখানে আমাদের পণ্যগুলো যাবে। অলরেডি কিন্তু বিদেশের সঙ্গে অনেকগুলো দেশের সঙ্গে আমাদের ডিসকাশন চলছিল, যেখানে আমরা মার্কেট এক্সপ্লোর করব। আর অ্যাকচুয়ালি দাদা যেটা বললেন, সাংহাই কর্পোরেশনের মিটিং নিয়ে অলরেডি যেদিন থেকে এটা এফেক্টিভ হলো এই ট্যারিফটা, সেই দিন কলকাতা টিভিতে আমরা ডিটেইলে যে এর মোকাবিলায় কি পদক্ষেপ নিতে চলেছে সরকার এবং কিভাবে
এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, কিভাবে অল্টারনেটিভ যে মার্কেট সেটাকে এক্সপ্লোর করা থেকে শুরু করে, এবং সেখানেও এই বার্তাটা যে সরকার স্পষ্ট দিচ্ছে যে কোনোভাবেই এই ধরনের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত, সেটা আমরা ডিটেইলে দেখিয়েছি। আমি ছোট্ট বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে ফিরছি আলোচনায়, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। ঘরে বাইরে কোণঠাসা ট্রাম্প, যেভাবে তার খামখেয়ালিপনায় একের পর এক নির্দেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প, তা বুমেরাং হয়ে ফিরে আসছে। দেখুন, পেনসিলভেনিয়া 2024, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রচারে ট্রাম্প। তখনই অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি, তবে কান কাটা হয়ে যায় তার। তখন কি কেউ বুঝতে পেরেছিল এই ট্রাম্পকেই দুকান কাটা বলে সমালোচনা করবে অনেকে? শান্তিতে নোবেল জয়ের ইচ্ছে তিনি যা করছেন তাতে অনেকেই এখন তাকে দুকান কাটা বলছেন। চলতি বছরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসে একের পর এক যা খুশি তাই করছেন তিনি। তাই কাজে তিতিবিরক্ত হয়ে দূরে সরে গেছেন একদা ঘনিষ্ঠ এলন মাস্ক। গতকালও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শিল্পপতিদের বৈঠকে হাজির ছিলেন না তিনি। শুধু ঘরেই নয়, বাইরেও তার উপর বিরক্ত অনেকে। সারা বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ হতে গিয়ে এখন নিজের দেশও জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামা নিয়ে বড় আর্টিকেল বের করেছে। কিন্তু কেন এই পরিস্থিতি? মার্কিন কূটনীতিবিদরা বলছেন, নিজের খেয়াল খুশি মতো সারা বিশ্বকে চালাতে গিয়ে বেকায়দায় পড়ে গেছেন ট্রাম্প। ভারত, রাশিয়া, চীন কাছাকাছি আসায় সারা বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য হাতছাড়া হতে চলেছে মার্কিন ব্যবসায়ীদের। ভারতের ওপর রাগ দেখাতে গিয়ে 50% শুল্ক বসিয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় এই শুল্ক আরোপ। কিন্তু তাদের কাছে মাথা নত করেনি দিল্লি। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, পারস্পরিক বন্ধুত্ব থাকলেও কূটনীতি অন্য কথা বলে। প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর ভালো মন্দকেই অগ্রাধিকার দেবেন তিনি। ভারতের মনোভাবের কাছে শেষমেশ মাথা নত করতে হচ্ছে ট্রাম্পকেই। চীন, রাশিয়া ভারতকে যে ঘনিষ্ঠতার বার্তা দিয়েছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই এখন সুর বদলাচ্ছেন তিনি। অন্যদিকে আদালতও তার পরাজয় সিরিজ চলছে। তার শুল্ক সিদ্ধান্তকে বেআইনি বলেছে মার্কিন আদালত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ হওয়ার সিদ্ধান্তও খারিজ করেছে আদালত। তবে সব দিক দিয়ে কোণঠাসা ট্রাম্প, আর সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই হয়তো ভারতের দিকে বন্ধুত্বের বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কলকাতা টিভি। ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। আমি চন্দনদার কাছে শুরুতে আসি। চন্দনদা, আপনি আসার আগে আমরা আলোচনা করছিলাম যে এরকমভাবে ডোনাল্ড ট্রাম্পকে স্নাপ করা, যার জেরে ডোনাল্ড ট্রাম্পকে ফাইনালি এই ট্যারিফ ট্যাকটিক্স যে কাজ করলো না, কোনোভাবেই এই আর্ম টুইস্টিং যে কাজ করলো না, এবং কূটনীতি যেটা খুব ইম্পর্টেন্ট, যে কে প্রথম চোখের পাতা ফেললো, তাকে যে চোখের পাতাটা ফেলতে হলো, এটার কৃতিত্ব তো নরেন্দ্র মোদীকে দেবেন। দেখো, একেবারে শুরুতে যেটা বলি, কৃতিত্ব তো ভারতবর্ষের প্রাপ্য, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, যদি কৃতিত্বর প্রশ্ন থাকে তাহলে নরেন্দ্র মোদীর প্রাপ্য, এবং তার সাথে ভারতবর্ষের সম্পূর্ণ সংসদের প্রাপ্য, এবং যে জয়েন্ট টিমসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তাদেরও প্রাপ্য, কারণ তারা একটা কূটনৈতিক প্রয়াস করেছেন এবং তার সফলতা এসছে, এটা যদি ধরে নেওয়া যায়। আমি দেখো, প্রথমে যেটা বলেনি সেটা হচ্ছে, যখন ভারতের প্রশ্ন তখন এখানে কোনো দল তার নিজস্ব অভিমত থাকতে পারে না। অ্যাট দি সেম টাইম আমি তোমাকে পাশাপাশি এটাও বলবো যে আজকে দাঁড়িয়ে ট্রাম্পের যে ভূমিকাটা তুমি ইলাস্ট্রেট করলে, আমি শুনতে আসছিলাম, সকলেরই বক্তৃতাও শুনছিলাম। ইনফ্যাক্ট আজকে ট্রাম্পকে দেখে সেই মনে হচ্ছে যে ইফ ইউ ক্যান্ট লাভ হার্ড অন ইয়োরসেলফ, তুমি যদি নিজের ওপরে খুব জোরে হাসতে না পারো, আমরা সাহায্য করতে পারি। মানে আমি কি বলতে চাইছি, বোঝার চেষ্টা করো, প্রতিটা দিন কিভাবে উনি কিন্তু সেই কথাগুলোকে বিদ্রোহ করেননি। একটা জিনিস বুঝতে হবে, আজকে ট্রাম্পকে আমরা আরও বেশি মনে হচ্ছে যে একটা স্টক অফ লাফটার। এই কারণে বলি যে এই ট্রাম্প এই কয়েক মাস ধরে যে মন্তব্যগুলো করেছেন, বিশেষত অপারেশন সিন্দুর তো ভারতবর্ষের মানুষের কাছে সেন্টিমেন্ট, এবং সেই সেন্টিমেন্টকে কিভাবে আঘাত দিয়েছেন। 28 বার বলেছেন যে আমার নির্দেশে ভারত যুদ্ধ বন্ধ করেছে, তো বাস্তব পরে হয়তো আরো 4 বার, মানে এই কাউন্টটাও কাউন্টলেস হয়ে যাচ্ছে। মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে, আমি সেই কারণে তোমাকে বলছি, তার পরবর্তী সময় ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ডেড ইকোনমি। আমি হয়তো মেনে নিলাম যে উনি মনে করেছিলেন রেসিপ্রোকাল ট্যাক্স এবং তার সাথে পেনাল্টি বসিয়ে যে ধরনের অব্যবস্থা ভারতবর্ষের অর্থনীতির ওপর আনতে পারেন, সেটা সম্ভবত এখন ক্যালকুলেশন করে বুঝতে পারছেন না, যেটা আমেরিকার নিজস্ব রাজনীতিতেও কিন্তু একটা ভূমিকা তৈরি হয়ে গেছে। তুমি তো জানো, নিউ ইয়র্ক কাউন্টি কোর্ট
তারা একটা নির্দেশ দিয়েছেন, বারবার বলেছেন যে ট্রাম্পের একটা খামখেয়ালিপনা, এটা সম্ভব না। যদিও ট্রাম্পের একটা প্রেসিডেন্সিয়াল পাওয়ার আছে, সেটাকে উনি ইম্পোজ করতে পারেন। কিন্তু প্রশ্নটা এখানে, এটা শুধু কোর্ট নয়, আজকে দেখবে প্রখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি লিখেছেন যে ভারত অ্যাট অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে যে অ্যাক্সিসটাকে ট্রাম্প রুখবার চেষ্টা করেছিলেন, ভারত সম্ভবত সেখান থেকে বেরিয়ে এসছেন, যেটা রাশিয়ার সাথে সম্পর্ক বলো, এসসিওতে ভারতের ভূমিকা বলো, এটাও কিন্তু হোঁচট খেয়েছিল। তুমি জানো রাজনাথ সিংজি যখন ছিলেন তখনও কিন্তু তারা স্বীকার করেননি, কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরে ঘটনার চক্রটা ঘুরে গেছে। এখানে কোনো সন্দেহ নেই যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে আজকে ট্রাম্পের ভূমিকাটা, আবারও বলি যে তুমি যদি নিজের ওপর সজোরে হাসতে না পারো, আমরা হাসছি, আমরা সাহায্য করতে পারি। তো আমি মৈনাকের কাছে আসি। মৈনাক, যদি আমরা দেখি যে জরিমানা সহ ট্যারিফ বসলো, ভারত ডেড ইকোনমি, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, দুটো দেশ রসাতলে যাক, এইরকম সমস্ত হার্শ ওয়ার্ডস যখন এলো ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে, তখন খুব স্বাভাবিকভাবে গোটা দেশ জুড়ে একটা শোরগোল পড়ে গিয়েছিল। এবং আমরা দেখলাম যে এখানে দাঁড়িয়ে ভারত স্পষ্ট করে দিল যে রাশিয়ার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে জ্বালানি বা অন্য কোনো কিছু কেনা হবে কিনা সেটা একদম ভারতের প্রেরোগেটিভ। তারাই যে আন্তর্জাতিক মার্কেট বিশ্লেষণ করে আমাদের দেশের যা প্রয়োজন সেটা বিশ্লেষণ করে তারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে অন্তত এতটুকু আননার্ভড হওয়ার, এত প্রশ্ন থাকা সত্ত্বেও এতটুকু আননার্ভড হওয়ার ইঙ্গিত না দেখিয়ে একদিকে কিভাবে এটাকে মোকাবিলা করা যায় তার একটা রোডম্যাপ, সেটার ওপর কাজ করা, এবং পাশাপাশি আমরা দেখলাম যে কূটনৈতিকভাবে আমেরিকার দাদাগিরির চেষ্টা সেটাকে স্নাপ করে এই যে এসিওতে আমরা দেখলাম যে এই অপটিক্স তো ম্যাটার করে, যে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী, এই অপটিক্স এগুলোর জেরেই কি আজকে ডোনাল্ড ট্রাম্পকে ইউটার্ন নিতে হলো? অবশ্যই দিদি, তুমি যেটা বললে যে অপটিক্সের যে বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প এমন একজন রাজনীতিবিদ যার কাছে সম্ভবত মানে বিদেশ নীতি বা অর্থনীতির যে কোল্ড হার্ড ফ্যাক্টস এর উপরে ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ বা খুব লজিক্যাল যে সিদ্ধান্ত গ্রহণ, তার থেকে তার কাছে এই ধরনের অপটিক্স গুলো বা সোশ্যাল মিডিয়াতে কি ধরনের পারসেপশন তৈরি হচ্ছে একজন নেতার সম্পর্কে, এইগুলো ম্যাটার কিন্তু বেশি করে। শুধু যে তার কাছে করে তা সেটা বলছি না, তার যে ক্লোজ সার্কেলটা রয়েছে, মানে স্কট ব্রেসেন, পিটার নাভারো ইত্যাদি, এই যে একটা ক্লোজ সার্কেল তৈরি হয়েছে, এদের কাছেও এই জিনিসটা কিন্তু খুব ম্যাটার করছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডভাইসাররা, তারা তো এখানে আলোচনা হয়েছে যে তারা তো নিজেরা আমেরিকার ভেতরে খুব একটা প্রেসারের সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে রয়েছেন। কোর্টের ডিসিশন ফেভারে যাচ্ছে না, প্রকাশ্যে ট্রাম্প কোর্টের সমালোচনা করছেন এবং আশা করছেন আবার যে সিদ্ধান্তগুলো টার্ন হবে কোর্টের। এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা দেখানো হলো যে বিশ্বের দুটো যে মেজর শক্তি রাশিয়া এবং চায়না, তার সাথে সাথে ভারত সেখানে একদম প্রেজেন্ট রয়েছে। ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্কের যে সৈক্য, সেই সৈক্যটা যে ভারত তার স্ট্র্যাটেজিক প্রয়োজনে কাটিয়ে উঠতে পারে, একটা এগ্রিমেন্টের জায়গায় যে আসতে পারে, সেই বার্তাটা খুব পরিষ্কারভাবে কিন্তু দেওয়া হয়েছে। এবং এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এফেক্ট হয়েছে। আমেরিকার মিডিয়া আমি ফলো করে দেখেছিলাম, সেখানে কিন্তু ইভেন যে কনজারভেটিভ এবং আলট্রা কনজারভেটিভ যে মিডিয়া রয়েছে, সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন অলরেডি উঠে এসছে যে তাহলে কি যথাযথ লাভ হচ্ছে না বিষয়টাতে। দেখবে দিদি যে ওনার যে অ্যাডভাইসাররা আছেন, তারা এই মুহূর্তে এই ট্যারিফ থেকে আবার একটুখানি ডিফ্লেক্ট করে এখন H1Bর পিছনে বেশি কিন্তু পড়েছেন। ট্যারিফের কথাটা একটুখানি যেন কমে এসছে। এখন হচ্ছে যে H1B ভিসা নিয়ে ভারতীয়রা আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। আসলে ডোনাল্ড ট্রাম্প তার যে মাগা যে বেসটা রয়েছে, এই মেক আমেরিকা গ্রেট এগেনের যে বেস রয়েছে, সেই ভোট বেসটা তিনি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি তো পূরণ করতে পারছেন না। তো সমস্ত ব্লু কলার জব আমেরিকাতে ফিরে আসবে, সমস্ত একদম কোল মাইন খুলে যাবে, আগের মতো আবার ডেট্রয়েটের সমস্ত কার ফ্যাক্টরি খুলে যাবে, সেখানে গাড়ি তৈরি হবে। কোথায় হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে না, হবেও না। তাহলে এই ব্লু কলার যে ভোট ব্যাংক বা রেডনেক বলে আমেরিকাতে হয়তো একটু নেগেটিভ ভাবে, সেই যে ভোট ব্যাংক, এটাকে তো কোনোভাবে একটা স্যাটিসফাই করে রাখতে হবে। তাই জন্য এখন নতুন অ্যাঙ্গেল হচ্ছে এই চাকরি খেয়ে নেওয়ার জায়গায়। ট্যারিফের ব্যাপারটা আমার নিজের যেটা মনে হচ্ছে, যত আরো দিন এগোবে
এই ট্যারিফের উপরে গুরুত্বটা বা ভারতকে ট্যারিফের মাধ্যমে কার্যত একটা প্যাসিভ স্যাংশনের মধ্যে ফেলার যে স্ট্র্যাটেজিটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, এটা আরো কিন্তু কমে আসবে। অলরেডি জিএসটি সংশোধনের মাধ্যমে যে ধাক্কাটা ভারতের মার্কেটে লাগতে চলেছিল বা লাগছিল, সেটা কিছুটা হলেও কিন্তু স্টেবিলাইজ হচ্ছে, একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর অলরেডি দেওয়া হয়েছে এখানে। কাজেই ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দেখতে পাবেন যে আমরা নতুন নতুন মার্কেট ওপেন করছি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে খুব দ্রুত আমরা একটা ট্রেড ডিল আমরা ইঙ্ক করতে চলেছি, জাপানের সাথে অস্ট্রেলিয়ার সাথে আমাদের বাণিজ্য আমরা অনেক গুণ বাড়াচ্ছি, আমরা আসিয়ানের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছি। কাজেই আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার, সেটাকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং এই যে বার্তাটা গেছে, এর ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু কিছু হচ্ছে। আমি আসবো মৈনাক তোমার কাছে, আমি একটু শোনাবো যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি কথায় নরেন্দ্র মোদী চুপ করে যান এইরকম অভিযোগ করেছেন, একটু শোনাবো সাম্প্রতিককালে। दिखाने के लिए इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा दर आ गया, आज बड़ा बड़ा बात करते हैं, सब खराब है, वो एक ही अच्छा है, ना अच्छा है ना सच्चा है। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও আমেরিকান প্রেসিডেন্ট গুজরাট। অভ্র, আমরা দেখেছি যে এই অপারেশন সিন্দুর পরবর্তী সময় যে সমস্ত দল তারা ডেফিনেটলি পাশে থেকেছেন, এবং আমরা দেখেছি যে শশী থারুর থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে কানিমুজি থেকে শুরু করে সবাই গিয়ে সোচ্চারে ভারতের যে অবস্থান সেটার হয়ে সওয়াল করে এসেছেন, পাকিস্তানকে এক্সপোজ করে এসেছেন। কিন্তু এর পাশাপাশি এই ডোনাল্ড ট্রাম্পের ওই সিজফায়ারের দাবি এবং পরবর্তীকালে আমি যে বক্তব্যগুলো শোনালাম তখনও ট্যারিফ টেনশন এতটা তুঙ্গে ওঠেনি। এই ট্যারিফ টেনশন চলাকালীনও বারবার প্রশ্ন উঠেছে যে কোথাও ডোনাল্ড ট্রাম্পের কাছে একটু সফট, একটু দুর্বলতা দেখাচ্ছে কিনা ভারত। প্রথমত দিদি আপনি একদম ঠিক বলেছেন, যখন পেহেলগাঁও অ্যাটাক হলো তারপরে তৃণমূল তো একাগ্রভাবে পাশে ছিল। আমাদের মনে আছে সাবিনা ইয়াসমিন কি ফেসবুকে পোস্ট করেছিল, তারপর ডিলিট করতে বাধ্য হয়েছিল, ওটা পাশে থাকার বার্তা ছিল। আমাদের মনে আছে সম্ভবত সাবিত্রী মিত্র বলে তৃণমূলের একজন নেত্রী রয়েছেন, উনি ওপেন মঞ্চ থেকে কি বলেছিলেন সেটা আমাদের মনে আছে, আমরা ভিডিওটা দেখেছি। আমি সাবিত্রী মিত্র, সাবিনা ইয়াসমিন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি কার কথা বেশি গুরুত্ব? তারা তো ছোট নেতা, তাহলে আপনার কথা সাবিনা ইয়াসমিন ছোট নেতা, যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার লাইনেই আমার প্রশ্নটা খুব সিম্পল। আমার উত্তরটাও খুব সিম্পল, একটু শুনুন তাহলে বুঝতে পারবেন। আপনার কথাতেই পরিষ্কার হয়ে গেল যে সাবিত্রী মিত্র যে কথাটা বলেছিল এবং সাবিনা ইয়াসমিন যে পোস্টটা করেছিল, এরা হচ্ছে ছোট মাপের নেতা, কিন্তু আপত্তিজনক কথাবার্তা কিন্তু তারা লিখেছিল বা বলেছিল। তাই যদি হয় এই ছোট মাপের নেতাদের বড় মাপের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় মাপের নেতারা কোনো অ্যাকশন নেয়নি কেন? কোনো অ্যাকশন নেয়নি কেন? মন্ত্রী বা বিধায়ক তো ছোট মাপের নেতা হতে পারে না। তুমি আমার মুখে কথা বলছো, তাহলে বড় মাপের নেতারা এই ধরনের অবজেকশনেবল কমেন্ট করছে, তারপরেও তৃণমূল কংগ্রেস কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা হচ্ছে তৃণমূলের পাশে থাকার বার্তা। সেটা ছেড়ে দিই, আমি বললাম জাস্ট যেহেতু পাশে থাকার বার্তা নিয়ে কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্লোবাল আউটরিচে গিয়ে যে বক্তব্যগুলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে গ্লোবাল আউটরিচে যাচ্ছেন, আরেকদিকে সাবিত্রী মিত্র একটা জনসভায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের সমর্থনে কথা বলে যাচ্ছেন, এই দুটো পাশাপাশি চলতে পারে? কোনটা তৃণমূল কংগ্রেসের? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার সম্মানটা থাকতো মৌপিয়াদি যদি সাবিত্রী মিত্রের বিরুদ্ধে ওরা করে অ্যাকশন নিতে পারতো, সেটা কি নিতে পারেনি। আমার পয়েন্টটা এই জায়গাটাতে। এবার আমি আসি এই ট্যারিফ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আমাকে একটা কথা বলো, যে কর্নেল সোফিয়া কুরেশি নিয়ে বিজেপির একজন নেতা যে বক্তব্য রাখছে, আমি শেষ করতে দাও, আমার কাছে সেটা আলটিমেট হবে নাকি আসলে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে সামনে রেখে পাকিস্তানকে যে বার্তা দেওয়া এবং তাদের যে বীরগাথা সেটা নিয়ে ভারত সরকারের যে অবস্থান, সেটা আমার কাছে আলটিমেট হবে। যদি খারাপ কিছু করে থাকে সেইটা জাস্টিফিকেশন হতে পারে না সন্ত্রাসবাদীদের সমর্থনে কথা বলার। দিস ক্যানট বি দ্য লজিক। আমার বক্তব্য এই জায়গাটাতে। আর এইবার কামিং ব্যাক টু ট্যারিফ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা কাদের কথায় চলি, কেন্দ্রীয় সরকার কাদের কথায় চলছে, কাদের পায়ে ধরছে, এই ধরনের কথাগুলো বলে গেছেন।
তো এইটা কি দেশের এক থাকার বার্তা? আমি উত্তর নিয়ে অর্পণ, এইগুলো তো উত্তর দিতে হবে। না না, বিষয়টা হচ্ছে সাবিত্রী মিত্র আমাদের বিধায়ক, কিন্তু সাবিনা ইয়াসমিনের কথা যেহেতু অভ্রতা বলল, সাবিনা ইয়াসমিন নিশ্চিতভাবে রাজ্যের মন্ত্রী। এরকমই মধ্যপ্রদেশের মন্ত্রী হচ্ছেন বিজয় শাহ, যিনি সরাসরি সোফিয়া কুরেশিকে জঙ্গি আতঙ্কবাদীদের বোন বলে সম্বোধন করেছিলেন। আমরা জানি না বিজেপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, আমরা এটা জানি যে আদালত তাকে বলেছিল আপনি ক্ষমা প্রার্থনা করুন। ফলে এবার কোনটা বেশি আক্রমণাত্মক কোনটা কম আক্রমণাত্মক আমি এই কচকচা নিতে যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আমেরিকা থেকে ভারতীয়দেরকে কার্যত তাড়িয়ে দেওয়া এবং পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের সদর্পে ঘোষণা করা যে আমি একদম সাংবাদিক সম্মেলন করে ভিডিও আছে যে আমি ভারত পাকিস্তান দুজনকেই বলেছি তোমরা যদি যুদ্ধবিরতি না করো তাহলে আমি তোমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেবো, এবং অত্যন্ত কাকতালীয়ভাবে সেই সময় যুদ্ধবিরতির ঘোষণা। যে ভারতীয় জনতা পার্টি অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের কথা বলে তাদেরকে এই উত্তরটা তো নিশ্চিতভাবে দিতে হবে যে পাক অধিকৃত কাশ্মীর দখল না করে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার কথা তারা বলছে কিভাবে। এবারে তো পাক অধিকৃত কাশ্মীর দখল করার সবচেয়ে ভালো সুযোগ ছিল বলা যেতে পারে, এবং সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে প্রধানমন্ত্রী কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করুন, আমরা সকলে তার সঙ্গে আছি। তো যখন সেই জায়গা থেকে আমরা অ্যাডভান্টেজে ছিলাম এবং সিজফায়ার ঘোষণা করা হয় সেই সময় নিশ্চিতভাবে আমরা আশাহত হয়েছি এবং সেখান থেকে কিছু আক্রমণ এসেছে, কিন্তু তারপরেও যে কথা দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত রাজনৈতিক দলগুলি বলেছিল সেই কথাকে মান্যতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছেন এবং সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেমন আপনি বললেন যে শশী থারুর থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা গিয়েছেন এবং পৃথিবী জুড়ে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের অস্তিত্ব, অস্মিতার প্রচার করেছেন এবং কিভাবে পাকিস্তানি জঙ্গিরা এসে পেহেলগামে আক্রমণ করেছে তার বিরুদ্ধে ভারতবর্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার বা সেনা জওয়ানরা, সেগুলোর প্রচারও ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা করেছেন। আমি তানভীরের কাছে এখানেই আসবো যে তানভীর, যেটা একটু আগে মৈনাকও বলছিলেন যে যেভাবে একদম সরাসরি একটা বার্তা দেওয়া এবং এই বার্তাটাতে সুদূর প্রসারী প্রভাবও রয়েছে, এবং যেটা মৈনাক বললেন যে আসলে এই ট্যারিফের যে প্রেশারটা সেটা যে আস্তে 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 সেটা কমজোরি হচ্ছে, কমজোরি হওয়াটাই অবধারিত হয়ে যাচ্ছে। এই জায়গাটা তৈরি করার ক্ষেত্রে ভারতের যে অবস্থান এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? তিনটে জিনিস বলবো কনক্লুডিং। এক তো হলো গিয়ে দিদি, যে কোনো যুদ্ধে বা আন্তর্জাতিক সম্পর্কে হার বলে কিছু হয় না, হয়তো জেতা হয় না হলে শেখা হয়। এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই একটা কাউন্টার ডেভেলপমেন্ট এই ধরনের সমাজে মানে পোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা খুবই নর্মাল, এটা হবার সম্ভব, আর ভারত হ্যাজ প্রুভড ইটসেলফ, আর এটা ভারতের কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল। দ্বিতীয়, আমাদের এটার পরে যেটা দেখা খুব গুরুত্বপূর্ণ যে এই যে ইম্পোজিশন অফ ট্যারিফ হলো ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, সেটার পরে ভারত কিভাবে তাতে রিঅ্যাক্ট করছে এবং গ্লোবাল পাওয়ারগুলো কিভাবে শিফট হচ্ছে। আমার খুব সংক্ষেপে তোমার কাছে প্রশ্ন তানভীর, তুমি যেহেতু এই প্রশ্নটা তুলেছিলে যে যেটার অভ্র তার ব্যাখ্যাও দিয়েছে তার মতো করে, আমরা তো সত্যিই জানি যে কি ভেবে নরেন্দ্র মোদী তিনি সঙ্গে সঙ্গে রেসিপ্রোকেট করলেন বা সৌজন্য দেখালেন, বাট আমার পয়েন্ট হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে চীনও তো এই মুহূর্তে অবিমিশ্র বন্ধু এমন ভাবার কোনো কারণ নেই। আসলে কোথাও দাঁড়িয়ে এই যে ব্যালেন্সিংটা সেটাকে মাথায় রেখে কোথাও চীনকেও এই বার্তা দেওয়া যে আমেরিকার সঙ্গেও একেবারে পার্মানেন্ট কোনো শত্রুতা বা পার্মানেন্ট কোনো সম্পর্ক ছিন্ন হওয়ার জায়গা আসেনি, এই রকম একটা জায়গা তৈরি করতেই কি সঙ্গে সঙ্গে এই সৌজন্য দেখানো হতে পারে? না, এটা একটা প্রবলেম হয়, এটা একটা প্রবলেম এদিক দিয়ে হয় কারণ আমরা যখন ইউএসএ আর চায়নাকে ডিল করছি, চায়নার মেন্টালিটি কিন্তু কমপ্লিটলি আলাদা। তারা পাকিস্তানকে সবসময় অল ওয়েদার ডালাই এই জন্য মনে করে যে পাকিস্তান কিন্তু কোনোভাবে তাদের কোনো মোরাল ডিগনিটি বা কোনো অ্যাকসেপ্টেবিলিটি নেই, যে অ্যালাইনমেন্ট যেটাকে বলা দরকার। ভারত একটা মাল্টি অ্যালাইনমেন্ট স্ট্রাকচারে বিশ্বাস করে এবং চায়নার পক্ষেও এটা এক্সপেক্ট করা ভুল যে যেহেতু ইউএস ইম্পোজ করেছে ট্যারিফ বলে ভারত ইমিডিয়েটলি চায়নার ব্লকে চলে আসবে, বা আমেরিকার কাছে ওটা এক্সপেকটেশনটা করা ভুল যে ইন্ডিয়া গেছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন মানেই যে ও চায়নার ব্লকে চলে আসবে, এই এক্সপেকটেশনটা ভুল। অন্যরা কী ভাবছে আমাকে নিয়ে আমার সেটা নিয়ে কোনো মতলব নেই। আমার চিন্তাভাবনাটা এটাই যে এই ধরনের ক্রাইসিস ফেজে একটা হিউজ প্রবাবিলিটি দেখা যায় যে যখন আপনি একটা থার্ড ব্লক বা থার্ড অ্যালায়েন্স তৈরি করেন, গ্লোবাল সাউথ অ্যালায়েন্স যেটা বলাই আমরা, এই গ্লোবাল সাউথ অ্যালায়েন্স তৈরি করার কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষকে লিড দেওয়ার একটা হাইয়েস্ট প্রবাবল অপশন আর অপরচুনিটি এই সময় রয়েছে, যেখানে তিনটে ক্ষমতাশালী আমার এখানে একটু প্রশ্ন যে এই যে ডেড ইকোনমি যখন ডোনাল্ড ট্রাম্প বলেন,
আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বক্তব্যে কিন্তু ডেড ইকোনমিকে এন্ডোর্স করা ছিল। একেবারে আজকে কি রাহুল গান্ধী এটা উইথড্র করবেন? না, ডেড ইকোনমি একটা রূপক, ডেড ইকোনমি বলে কোনো শব্দই থাকে না। মানে তুমি যদি সেই অর্থে বিচার করো, যেটাও বললো যে ডিপ্লোমেসিতে যেটা আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ডেড ইকোনমি বলেছে, আমরা এটা দেখেছি যে গ্লোবাল আউটরিচে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের ইকোনমি নিয়ে সওয়াল করে এসেছেন, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প তিনি ডেড ইকোনমি বলছেন তখন কিন্তু তাকে কোথাও এই কথাটাই সাপোর্ট করেছেন রাহুল গান্ধী। আমি তোমাকে সেই কথাটাই বলি, এটা এখন দাঁড়িয়ে অস্বীকার করার জায়গা নেই। একেবারে কেউ অস্বীকার করে আজকে তো ডোনাল্ড ট্রাম্পকে সুরবদল করতে হচ্ছে। জাস্ট ফর এ সেকেন্ড, আমি একেবারে এটাকে কোনো রকম ভাবে সুরবদলের প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে পরিপ্রেক্ষিত অবস্থায় দাঁড়িয়ে রেসিপ্রোকাল ট্যাক্স এবং তার পরবর্তী সময়ে তার সাথে পেনাল্টি ইম্পোজ করা হয়, খুব স্বাভাবিক অর্থে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের মর্যাদা বা অর্থনৈতিক মর্যাদার প্রথম আঘাত এভার আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স সেদিনই ঘটে। সেটা হ্যান্ডেল করেছে, ডিল করেছে ভারত। কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ডেড ইকোনমি বলবো না, প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হচ্ছে ঠিক যেমন তুমি আমাকে রেকটিফাই করে দিলে 28 থেকে 32তম ওই ডোনাল্ড ট্রাম্পেরই বিভিন্ন সতর্কবার্তা এবং একটা বোস্টিং, সেটাও ঠিক তেমন তুমি তো এন্ডোর্স করছো, মানে আমরা তো এন্ডোর্স করছি, ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্নটা হচ্ছে কেন ঘটেছে, আমাদের মূল প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে এই অমর্যাদাটা কেন। আমি তোমাকে একটি কথা একেবারে শুরুতে বলি, যেটা এই মুহূর্তে আলোচনা না করে তুমি এর আগে করেছো, মানে এই আজকেরই আলোচনা। আপনি কি মনে করেন ডেড ইকোনমি বলাটা ঠিক ছিল কি ঠিক ছিল না? ডেড ইকোনমি বলা আমি এখনো বলছি রূপক অর্থে ঠিক। রূপক অর্থে কোথায় বলা হয়েছে? আমি বুঝলাম না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলে দিলাম, যখনই আমি দেখলাম যে সেই কথাটা ব্যাকফায়ার করছে আমি বললাম রূপক। ডেড ইকোনমির কি রূপক আছে আপনি আমায় বোঝান। না, ডেড ইকোনমি আমি তোমাকে বারবার যেটা বলি, শোনো, একটা জিনিস আমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে কিছু তো রূপক হতে পারে না। রূপক না, আমি বলছি রূপক, কিন্তু রূপকটা কোথায় বলা হয়েছে? তার মধ্যে প্র্যাকটিক্যালিটি তো আছে। প্র্যাকটিক্যালিটিটা কোথায়? 25%, জাস্ট আ মিনিট, 25% পেনাল্টি যে ইকোনমির উপর ইম্পোজ করা হয় তাকে ডেড ইকোনমি ছাড়া কি বলবো? 4-5 মিনিট ধরে বোঝালেন যে ডেড ইকোনমি বলাটা রূপক ছিল। উনি এক লাইনে স্বীকার যেতে পারতেন যে ভুল হয়েছে, উনি যারা স্বীকার যাবেন না, এই এক। আর দ্বিতীয়ত এটাও মনে রাখতে হবে, সাম্প্রতিককালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউকে গেছিলেন। ইউকেতে একটা ইন্টারভিউতে ওনাকে কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন জিজ্ঞেস করেছিলেন যে 2060-এর মধ্যে কিন্তু ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি ভারতবর্ষ হয়ে যেতে পারে। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, আমরাও বাঙালি অস্মিতার কথা বলি, সেই মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে সহমত পোষণ করেননি, উনি তার বিরোধিতা করে এসেছিলেন। এটাই হচ্ছে আয়রনি অফ দ্য এন্টায়ার থিং। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। একটু আগে তানভীর বলছিলেন না যে ডিপ্লোমেসির ক্ষেত্রে আলটিমেট হার বলে কিছু হয় না, যেটা হয় আইদার জয় অথবা শেখা। অন্তত এক্ষেত্রে আশা করব ডোনাল্ড ট্রাম্প, যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে একজন আনপ্রেডিক্টেবল চরিত্র, ক্যারেক্টার, এবং ক্যারেক্টার বললে সত্যি চলতি আড্ডায় ক্যারেক্টার বলতে যাদের বোঝানো হয় একটু হালকা ছলে, ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রায় সেই পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি আদৌ শিক্ষা নিলেন কি না, যদি নিয়ে থাকেন তাহলে তিনি বুঝবেন যে ভারত আর এই আর্ম টুইস্টিংকে দিয়ে ভারতকে বাগে আনা যাবে না। কারণ ভারতের এই যে নো রিয়াকশনটা আসলে কত বড় রিয়াকশন হতে পারে তার ঠেলাটা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, এবং যে কারণে হঠাৎ করে তার গলায় আবারও নরম সুর। দেখা যাক এই ট্যারিফ নিয়ে যে খেলাটা তিনি শুরু করেছিলেন সেটা তিনি শেষ করতে পারেন কিনা। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।